সো আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে প্যারালালিজম। খুব ইন্টারেস্টিং একটা টপিক। এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন কোন জায়গাগুলোতে থাকে বলতে পারেন? হ্যাঁ, এই জায়গাগুলো থেকে অনেক জায়গাতেই কোয়েশ্চেন থাকে, বিশেষ করে ব্যাংক জবে আপনি এই জায়গাগুলোর কোয়েশ্চেন পাবেন। তারপরে আপনি আদার্স অনেক জায়গাতে এই রিলেটেড কোয়েশ্চেন পাবেন। এখন কোন জায়গায় ধরে নেন আপনি প্যারালালিজম থেকে কোনো প্রশ্ন পান নাই, কিন্তু আপনি যখন রাইটিং করবেন, আপনি যখন লিখবেন, আপনাকে তখন এই গ্রামারটা খুব স্ট্রংলি মেনটেন করতে হবে। যদি মেনটেন না করেন তাহলে সেন্টেন্স ভুল হয়ে যাবে, নাম্বার পাবেন না। তাহলে আসেন আমরা প্যারালালিজমে চলে যাই। নাম হলো ব্যাকরণগত সমতা। এটার একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে ব্যাখ্যা করি। যার এক ভাই বললেন যে আমি প্যারালালিজম ইউটিউবে ক্লাস করছি কিন্তু ভালোভাবে বুঝি নাই। ইনশাল্লাহ আজকের পরে প্যারালালিজম নিয়ে আপনার সমস্যা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে প্যারালালিজম। তাহলে দেখেন, এই প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, আর এই প্যারালালিজম মানে ব্যাকরণিক সমতা। মানে বিষয়টা দাঁড়াচ্ছে কিছু কনজাংশন আছে বা কিছু অপারেটর আছে, বুঝছেন? এগুলো কি বাবা? এগুলো হচ্ছে দেখেন, এই যে আপনি দেখতে পাবেন অ্যান্ড, বাট, অর, THAN, দেন, এরপরে আরো পাবেন, হ্যাঁ, লাইক নট অনলি, বাট অলসো, আইদার, অর, আরো অনেক কিছুই আছে, নাইদার, নর, আরো অনেক কিছু আছে, আমি সবগুলো লিখলাম না। আচ্ছা, লিখে দিই কয়েকটা। অ্যাজ অথবা সো অ্যাজ, অথবা এরকম থাকতে পারে ডট 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 কমা, ডট 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 অ্যান্ড, ডট ডট ডট। আমরা বাবারা, আমরা যেটা মাথায় রাখবো, আমরা যেটা খাতায় রাখবো, সেটা হলো এই যে অপারেটরগুলো দেখতে পাচ্ছেন, এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফ্রেজগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি কখনো এদের সামনে এবং পেছনে কোনো গ্রামাটিক্যাল আইটেম ব্যবহার করেন তাহলে সমধর্মী আইটেম ব্যবহার করতে হবে। ধরেন এই শব্দগুলোর সামনে আপনি পেয়েছেন একটা অ্যাজেক্টিভ, তাহলে ডেফিনেটলি আপনাকে এর পরে লিখতে হবে অ্যাজেক্টিভ। যদি এদের সামনে আপনি পেয়ে যান অ্যাডভার্ব, তাহলে বাবা এদের পরেও লিখতে হবে অ্যাডভার্ব। এখন এদের আগে পরে মানে নট অনলির আগে বাট অলসোর পরে না, কিন্তু এই নট অনলির পরে এইখানে যদি একটা অ্যাডভার্ব থাকে বাট অলসোর পরে অ্যাডভার্ব লিখবেন। নট অনলির পরে যদি ভার্ব থাকে বাট অলসোর পরে ভার্ব লিখবেন। নট অনলির পরে যদি সাবজেক্ট থাকে বাট অলসোর পরে সাবজেক্ট লিখবেন। দিস ইজ দ্য কেস, ওকে? এই হচ্ছে কি ঘটনা আর কি। তারপরে দেখেন, ধরেন আপনি নট অনলির মানে এই যে অপারেটরগুলো, সবগুলো অপারেটর আগে আপনি একটা আইএনজি যুক্ত ভার্ব পেয়ে গেছেন। ধরেন এটা জিরান্ড বা পার্টিসিপল, তাহলে এর পরেও আপনাকে আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ জিরান্ড বা পার্টিসিপলই আপনাকে লিখতে হবে। এই যে দেখেন, সামনে এবং পিছনে সমান সমান যেই বিষয়টা মেনটেন করা, এই মেনটেনিংটার নামই হচ্ছে বাবা প্যারালালিজম, ওকে? ধরেন আপনি এর আগে পেয়েছেন একটা কি বলা যায় ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এদের পরেও আপনাকে লিখতে হবে ভার্বের সেকেন্ড ফর্ম। ধরেন আপনি এদের আগে একটা প্রোনাউন পেয়েছেন বাবা, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দেয়া আছে, হ্যাঁ, তাহলে এর পরেও যদি আপনি একটা প্রোনাউন পান, ওই প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম আপনাকে লিখতে হবে। ধরে নেন আপনি এর সামনে পেয়েছেন, আমি সংক্ষেপে এবার পিএন লিখলাম, প্রোনাউন, এই প্রোনাউনটা অবজেক্টিভ ফর্ম দেয়া আছে, হ্যাঁ, তাহলে এর পরে যদি একটা প্রোনাউন থাকে, এই প্রোনাউনটারও অবজেক্টিভ ফর্ম আপনাকে লিখতে হবে, ওকে? যদি এর সামনে আপনি পান একটা পজেসিভ, পরে লিখতে হবে পজেসিভ। এই হলো গিয়ে ঘটনা, হ্যাঁ। আসেন আমরা কয়েকটা উদাহরণ দেই, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আমরা জানি প্রোনাউনের অনেকগুলো ফর্ম হয়, যেমন দেখেন সাবজেক্টিভ প্রোনাউন হয়, তারপরে বাবা অবজেক্টিভ প্রোনাউন হয়, তারপরে আমরা জানি পজেসিভ হয়, তাই না? এটাকে কেউ কেউ বলে পজেসিভ কেস, কেউ কেউ বলে পজেসিভ অ্যাডজেক্টিভ, আরো আছে যেমন রিফ্লেক্সিভ এবং ডাবল পজেসিভ। আমরা ওইদিকে যাচ্ছি না। ধরেন আমরা এটা লিখতে গিয়ে এরকম পেলাম যে আই, তাহলে অবজেক্টিভ কি মি, পজেসিভ কি মাই। যদি আমরা উই লিখি, অবজেক্টিভ কি আস, পজেসিভ আওয়ার। যদি আমরা হি লিখতাম তাহলে অবজেক্টিভ হচ্ছে হিম, পজেসিভ কি বাবা হিজ। এইবার আসেন আমি আপনাদেরকে খুব ইন্টারেস্টিং দুইটা উদাহরণ দেখাই,
সাধারণত আমি প্যারালালিজম পড়ালে এই এক্সাম্পলটা আমার ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করি। আমি এটা শেয়ার করি। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আমি তার চেয়ে লম্বা। আমার লেখা অটোমেটিক্যালি মুছে যাইতেছে। হ্যাঁ, আমি তার চেয়ে লম্বা, এইটার ইংরেজি আমি কি লিখবো? আপনাদের কাছে কি মনে হয় দেখেন তো? আমি এখানে ইংরেজিটা কি লিখবো? আমি কি লিখবো? I am taller than he, নাকি I am taller than him? আপনারা একটু বলেন আমাকে। হ্যাঁ, এরপরে ধরে নেন আমি একটা বাক্য লিখতেছি, আমি একটু মানে জাস্ট বানায় লিখতেছি, আবার ভাইবেন না যে স্যারের জীবনে মনে হয় এরকম ঘটনা সত্যি ঘটছে আর কি। আচ্ছা, যাকে একটা নর্মাল বাক্য লিখি, দুষ্টামি করলাম না আমরা আজকে। আমি লিখলাম যে ধরে নেন রূপা আমাকে ও রানাকে, রূপা আমাকে এবং রানাকে সাহায্য করে। আমার মনে হয় রূপা আমাকে তার চেয়ে বেশি সাহায্য করে। এই তার বলতে আমি এখানে রানাকে বোঝাচ্ছি। ধরেন আমি বললাম যে রূপা দুজন মানুষকে সাহায্য করে, একটা হচ্ছে আমি আর একটা হলো রানা। এই দুজনকে রূপা সাহায্য করে। এবার আমি বললাম, আপনি জিজ্ঞেস করলেন যে ভাই রূপা আপনাকে আর রানাকে সাহায্য করে, কাকে বেশি সাহায্য করে? আমি উত্তরে বললাম আমার মনে হয় আমাকে তার চেয়ে বেশি সাহায্য করে। তাহলে আমি এই বাক্যটা কিভাবে লিখবো? ধরেন আমি এটাকে এভাবে লিখতেছি যে রূপা হেল্পস রানা and me. I think she helps me more than he, নাকি him? আপনারা আমাকে এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমার দৃঢ় বিশ্বাস এই দুটো প্রশ্নের উত্তর দিলেই আপনারা প্যারালালিজমটারে একদম সুন্দরভাবে শিখে ফেলবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেন আছে। হ্যাঁ, দেন আছে। আমরা জানি দেনের আগে যা বসে দেনের পরেও তা বসে। তাহলে দেনের আগে আই লেখা আছে, তাই না? আই হলো সাবজেক্টিভ ফর্ম। এই যে আমরা জানি আই হলো সাবজেক্টিভ, তাহলে দেনের পরেও আমার কি লাগবো? সাবজেক্টিভ। তাহলে হি হলো সাবজেক্টিভ, তাই তো? এই যে দেখেন হি হলো সাবজেক্টিভ, তাহলে আমি এইখানে সাবজেক্টিভ নিব, হিম নিব না। তাহলে বাক্যটা হচ্ছে আই এম টলার দ্যান হি, আমি তার চেয়ে লম্বা। ঠিক আছে, আমি তার চেয়ে লম্বা, আই এম টলার দ্যান হি। আশা করি বুঝতে পারছেন। পরের বাক্যে আসেন, আমি বললাম যে রূপা আমাকে এবং রানাকে সাহায্য করে। আই থিঙ্ক, আমি বিশ্বাস করি, আমি মনে করি। শি, দেখছেন এখানে একটা এস লিখতে ভুলে গেছি বাবা। আই থিঙ্ক শি হেল্পস মি মোর দ্যান। এইবার দেখেন তো বাবা, আমি কিন্তু এই জায়গাটাতেও দ্যান লিখছি। এই যে দেখেন এখানেও দ্যান আছে। তাহলে দ্যানের আগে কি দেয়া আছে? মি। মি কি? অবজেক্টিভ। তাহলে এর পরে আমার কি লাগবে? অবজেক্টিভ। তাহলে এবার হিম কারেক্টেড, হি রিজেক্টেড। ঠিক আছে, এই যে মাশাআল্লাহ। হ্যাঁ, ওমর ফারুক ভাই, নাসিমা আপু, শরীফুল ইসলাম ভাই, দিদার ভাই সহ যারা যারা কমেন্ট করছেন মাশাআল্লাহ সবাই ধরে ফেলছেন বিষয়টা। ঠিক আছে, এই তো মেহেদি ভাই, তনুজা, দিদার ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ইনশাল্লাহ পারা যাবে না। দিস ইজ কল্ড প্যারালালিজম অর দিস ইজ দ্য রুল ফর প্যারালালিজম। এইটাই হচ্ছে প্যারালালিজমের বিষয়টা আর কি। তাহলে এবার আসেন আমরা আমাদের মূল স্ট্রাকচারে চলে যাই। এতক্ষণ আপনাদেরকে যা বলছি মূলত তাই এখানে লেখা আছে। যে দেখেন, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, as well as, both dot dot and or, than, as, so as, similar to, অথবা কমা ডট 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 কমা ডট ডট এন্ড ডট ডট ডট। ধরে নেন এখানে আছে V1, তাহলে এখানেও হবে V1, এন্ড এর পরেও কি হবে? V1। আমরা সাধারণত জানি এন্ড এর আগে কমা বসে না, তবে আমেরিকানরা এন্ড এর আগেও কমা লেখে, যেটা আপনি একটু পরে
হ্যাঁ, একটু পরে পাবেন। হাবিব ভাই বলতেছে আমার পিডিএফ গুলো ডিলিট হয়ে গেছে, প্লিজ আমাকে রিসেন্ড করবেন। আমাকে ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিন। হ্যাঁ, ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিন, মেসেঞ্জারে না প্লিজ, আমি দিয়ে দিব না ইনশাল্লাহ। ইত্যাদি দ্বারা একাধিক গ্রামাটিক্যাল আইটেমস যুক্ত হলে এদের আগে এবং এদের পরে একই রকমের গ্রামাটিক্যাল আইটেমস ব্যবহৃত হয়, এইটাই প্যারালালিজম নামে পরিচিত। ওকে, আসেন আমরা একটু দেখে নেই। এই যে দেখেন, আমরা এখানে একটা চাকরির পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নটা আপনার কাছে প্রাথমিক মানে প্রথম দেখায় মনে হবে ওরে বাবারে মারে গেছি রে, এত বড় বাক্য কেন রে। হ্যাঁ, এই গেছি রে আইসি রে বলার দরকার নাই, মারাত্মক সহজ একটা বিষয়। দেখেন, আপনারা মনে হয় জানেন, এটা মনে হয় জানেন, আমি ডিফারেন্ট একটা কালার ইউজ করি। এই যে দেখেন, অ্যাবান্ডন, অ্যাবান্ডন, অ্যাবান্ডন্ড, অ্যাবান্ডন্ড। তাহলে দেখেন, টু অ্যাবান্ডন দেয়ার হোমস, তাদের বাড়ি ত্যাগ করে, অ্যাবান্ডন মানে ত্যাগ করা, ছেড়ে যাওয়া। তাহলে আমরা টু এর পর এখানে কি পাইতেছি ওস্তাদ? V1। এরপরে দেখেন একটা কমা দেয়া আছে, আমরা কিন্তু একটু আগে দেখছি ডট 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 কমা ডট 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 এন্ড ডট 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 থাকলে আমেরিকানরা এই এন্ড এর আগেও কমা দেয়। যদি সামনে থাকে ইনফিনিটিভ, তাহলে এখানেও কি হবে? ইনফিনিটিভ। এরপরেরটা কি হবে? ইনফিনিটিভ। যতক্ষণ চলতে থাকবে ইনফিনিটিভ হবে। তবে চাইলে, হ্যাঁ, এন্ড এর আগে কমা দিলে কি ভুল হবে? না, ভুল হবে কেন? এন্ড এর আগে কমা দিলে ভুল হবে না তো। হ্যাঁ, আমেরিকানরা এই কাজটা করে, এন্ড এর আগেও তারা কমা দেয়, বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে এন্ড এর আগে কমা দেয়া আছে, এটাকে তারা বলে দেয় অক্সফোর্ড কমা। নাসিমা, কোনো ভুল হবে না, আমেরিকানরা এই কাজ করে। যদি আপনারা আরো এক্সাম্পল দেখতে চান তাহলে আপনারা এই যে ব্যারন স্টোফেল এবং ক্লিফ স্টোফেল, এই বইগুলোতে দেখবেন এমসিকিউতে তারা এন্ড এর আগে বাটের আগে অসংখ্যবার কমা ব্যবহার করছে। হ্যাঁ, আপনি বলবেন এটা ভুল লিখছে, ঠিক আছে? আবার দেখেন ব্যারন স্টোফেল, ক্লিফ স্টোফেলে কোনো একটা টপিক থাকা মানে একবার এটা কোরআনের আয়াত বা বাইবেলের কোনো ভার্স না যে ভুল হবে না, ভুল থাকতে পারে, বাট বারবার দেখে আপনার এখানে ভুল ভাবার কিছু নাই। আমেরিকানরা এটাকে ব্যবহার করে, এটাকে তারা বলে দেয় অক্সফোর্ড কমা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন, টু অ্যাবান্ডন দেয়ার হোমস, তাদের বাড়িকে ত্যাগ করে, টু লিভ বিহাইন্ড দেয়ার ফ্যামিলিজ, এখানে টুটা উজ্জ আছে, চাইলে আমরা টু উজ্জ রাখতে পারি। এখানে টুটা উজ্জ আছে, আবার বলেন না যে স্যার আছে, উজ্জ আছে। টু লিভ বিহাইন্ড দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড, তাহলে দেখেন বাবা, অ্যান্ড এর আগে 2 + V1, এইখানেও 2 + V1, যদিও টুটা উজ্জ আছে। তাহলে অ্যান্ড এর পরে এইটা হতো টু ট্রাভেল, তারা টু ট্রাভেল না লিখে ট্রাভেলিং লিখে ফেলছে। সো এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে বিতে। আর এই যে দেখবেন, আপনি যখন দেখবেন আন্ডারলাইনের নিচে এরকম টুকটাক মার্ক করে দেয়া আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলোকে বলা হয় ফিন পয়েন্ট এরার। ফিন পয়েন্ট এরার। ইন্ডিয়ান কিছু বই পাবেন, এটার নাম তারা বলে এটাকে স্পটিং এরার্স, মানে আপনাকে মার্ক করতে হবে যে ভুলটা কোন জায়গায় আছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি এইখানে ভুলটা হলো মূলত বিতে। এবার পুরো বাক্যটা আমি জাস্ট আপনাদেরকে একটু বাংলায় পড়ে শোনাই, মানে ইংরেজি শোনার পরে বাংলা করে দেই। টু অ্যাবান্ডন দেয়ার হোমস, তাদের বাড়ি ত্যাগ করে, লিভ বিহাইন্ড দেয়ার ফ্যামিলিজ, পরিবারদেরকে বা পরিবারগুলোকে পেছনে রেখে গিয়ে, অ্যান্ড টু ট্রাভেল অ্যাক্রস দ্য ওশান, এবং সমুদ্রকে ক্রস করে পাড়ি দিতে গেলে, রিকোয়ার্ড, প্রয়োজন হতো, গ্রেট খারিজ, হ্যাঁ আমরা কারেজ বলি, হচ্ছে খারিজ, হ্যাঁ গ্রেট খারিজ, ব্যাপক সাহসের প্রয়োজন হতো, অন দ্য পার্ট অফ দ্য ইমিগ্রান্টস, ইমিগ্রান্টদের পক্ষ থেকে। দেখেন, তাদের ফ্যামিলিকে ত্যাগ করে, বাড়িঘরকে ছেড়ে দিয়ে সমুদ্র পাড়ি দিতে ব্যাপক সাহসের প্রয়োজন হতো, হু মুভড টু আমেরিকা, যারা আমেরিকায় যেত। অর্থাৎ সেই ইমিগ্রান্টদের জন্য যারা আমেরিকায় যেত, তাদের পরিবারকে পেছনে রেখে বাড়িঘর ত্যাগ করে সমুদ্র পাড়ি দিয়ে তাদের প্রয়োজন হতো ব্যাপক সাহসের। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আচ্ছা, পারা যাবে। তাহলে আসেন এবার পরেরটায় আমরা এবার এই কোয়েশ্চেনটা দেখি আপনারা এটার উত্তরটা করতে পারেন কিনা। দেখেন তো এই প্রশ্নটাতে কোন জায়গাটাতে ভুল আছে, যে জায়গাটাতে ভুল আছে আপনারা মার্ক করবেন, আমরা সেটার উত্তর করার চেষ্টা করব। হ্যাঁ,
তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য এক্সামিনেশন উইল টেস্ট ইউর অ্যাবিলিটি টু রাইট, সরি, দ্য এক্সামিনেশন উইল টেস্ট ইউর অ্যাবিলিটি, এই এক্সামিনেশনটা, এই পরীক্ষাটা টেস্ট করবে তোমার অ্যাবিলিটি বা সামর্থ্যকে, টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, এই যে টু এর পরে V1 আছে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 + V1 আছে, এরপরে আছে একটা কমা, তারপরে লেখা আছে টু রিড, এই যে টু রিড, তার মানে এখানেও কিন্তু আমরা 2 + V1 পাচ্ছি। নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, দেখেন এগুলো কিন্তু আমেরিকান স্টাইলে, তাই এন্ডের আগে কমা দেওয়া আছে, এটা আমার না, এটা আমি যেই সোর্স থেকে কোয়েশ্চেনটা মার্ক করছি, কোয়েশ্চেনটা নিয়েছি, সেই সোর্সের মধ্যে এখানে কমা দেওয়া ছিল। অ্যান্ড রাইটিং কারেক্টলি, এই যে অলরেডি আপনারা লিখে ফেলছেন অ্যান্সারটা, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে দেখেন, যেহেতু এন্ডের আগে ইনফিনিটিভ আছে, সো এই সি নাম্বারের সমস্যা, এটা হবে টু রাইট। তাহলে বাংলাটা যদি বলি, আমরা বলবো যে এই পরীক্ষাটা তুমি স্পোকেন ইংলিশ আন্ডারস্ট্যান্ড করতে বা বুঝতে পারো কিনা সেটা টেস্ট করবে। তুমি নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যালি কোনো কিছু না বলে যদি নন টেকনিক্যালি বলা হয় সেটা বোঝো কিনা তাও টেস্ট করবে, এবং তুমি কারেক্টলি রাইট করতে পারো কিনা, লিখতে পারো কিনা সেটাও টেস্ট করবে। ওকে, এই যে মাশাআল্লাহ সবাই সি লিখে ফেলছেন, দেখছেন আপনারা তো বস, বলেন স্যার ছোটবেলা থেকেই। এইবার চলে আসি আমরা, many people, অনেক মানুষ, অসংখ্য মানুষ, who live near the ocean, ওশান মানে হচ্ছে মহাসাগর, যারা মহাসাগরের আশেপাশে থাকে তারা ডিপেন্ড করে, এই ডিপেন্ড ভার্বটা কার জন্য আসছে, পিপলের জন্য আসছে, সো এখানে আবার ডিপেন্ডস লিখেন, এটা কারেক্ট, ভুল নাই। অন ইট, এই ইট মানে কোনটা, এই ইট মানে হচ্ছে ওশান, তাহলে অনেক মানুষ যারা সমুদ্রের কাছাকাছি বা মহাসাগরের আশেপাশে থাকে তারা এই মহাসাগরের উপরে ডিপেন্ড করে, কি হিসেবে, অ্যাজ আ সোর্স অফ ফুড, খাদ্যের সোর্স হিসেবে, মানে সমুদ্রটা তাদের কাছে ফুডের একটা সোর্স। তাহলে দেখেন কমার আগে ফুড হলো একটা নাউন। রিক্রিয়েশন, এটা তাদের কাছে একটা রিক্রিয়েশন বা বিনোদনেরও সোর্স, আবার একটা নাউন। এরপরে অ্যান্ড দেয়া, এরপরে লেখা আছে টু হ্যাভ অপরচুনিটিস, তাহলে আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, ধন্যবাদ ফারুক ভাই, তনুজা, নাসিমা ইসলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি আওয়ার প্রবলেম ইজ ইন অপশন ই, তাহলে এখানে কারেক্ট আনসারটা হয়তো জাস্ট অপরচুনিটিস, জাস্ট অপরচুনিটিসটাই হয়তো টু এবং হ্যাভ ইনফিনিটিভ আসছে, এটা আমাদের কেটে দিয়ে উত্তরটা হচ্ছে অপরচুনিটিস। তবে এই রকমের প্রশ্নে আপনাকে উত্তর বের করতে হবে না, আপনাকে জাস্ট ভুল আছে কোন জায়গাটায় সেটা বের করবেন, হ্যাঁ, কারেক্ট আনসার বের করতে হয় না। ওকে, আচ্ছা, শহীদুল ভাই বলতেছে স্যার এখানে সাবজেক্ট আর ভার্বটা চুজ করলে ভালো হয়। আচ্ছা দেখেন এইখানে আমাদের, আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, এই যে ম্যানি পিপল যেটা দেখতে পাচ্ছেন, এই ম্যানি পিপল এইটা হলো আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে ডিপেন্ড। আবার এই ম্যানি পিপল এইটার ভার্ব হচ্ছে লিভ, তাহলে এখানে বাক্য ছিল দুইটা, ম্যানি পিপল লিভ নিয়ার দ্য ওশান, আরেকটা হচ্ছে ম্যানি পিপল ডিপেন্ড অন ইট। ঠিক আছে, যেমন দেখেন আপনি বলতে পারেন আই নো মিম, আমি মিমকে চিনি, এরপর আমি বললাম শি ইজ ক্ষয়, সে লাজুক, তাহলে আমি কিন্তু দুটো বাক্যকে এভাবে এক করতে পারতাম, আই নো মিম, আমি মিমকে চিনি, হু ইজ ক্ষয়, যে লাজুক, এই হু অনুযায়ী না, মিম অনুযায়ী ইজ, মিম ইজ লাজুক আর মিম ইজ ক্ষয়, আর এটা হচ্ছে আই নো মিম। ঠিক এইভাবে আসছে কিন্তু, হ্যাঁ শহীদুল ভাই, প্রোনাউনের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন শহীদুল ভাই, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এইবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে যাই, দেখি এইটা আপনারা উত্তর করতে পারেন কিনা, হ্যাঁ দেখি চেষ্টা করেন। এই যে ওমর ফারুক ভাই লিখে ফেলছেন, আচ্ছা সহি মনিরা বলছেন স্যার এগেইন ঘুমাতে যাইতেছি, হ্যাঁ বাবা ঘুমাতে যান, কোনো সমস্যা নাই, রাত জাগা পাখি হওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে ক্লাসটা দেখে নিন। আচ্ছা দেখেন, দ্য রিভিউ প্রেইজড, আমরা একটা রিভিউয়ের কথা বললাম, রিভিউ মানে মূল্যায়ন। আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন ইউটিউবাররা ওই যে ফুড রিভিউ করতেছে, তারপরে অনেকে তো বউ বাচ্চা সহ নিয়ে গিয়ে দেখবেন যে রিভিউ দিচ্ছে, হ্যাঁ। তাহলে রিভিউ মানে হচ্ছে আপনার কোনো কিছুর মূল্যায়ন, তাহলে একটা রিভিউর কথা বলা হচ্ছে, এই রিভিউটা প্রেইজড করলো দ্য হুইট। আমরা জানি দা হলো একটা ডিটারমিনার বা আর্টিকেল, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয় বাবা, যে নাউন হয়ে গেছে, তাহলে কমার আগে নাউন, চার্ম এই শব্দটাও একটা নাউন,
তাহলে কমার সামনেও নাউন, অ্যান্ড এর আগেও নাউন, তাহলে অ্যান্ড এর পরে আমার কি লাগবে? আমার একটা পিওর নাউন দরকার। দেখেন দুটো জায়গাতে ছিল পিওর নাউন, এই জায়গাতে একটা জিরান্ড চলে আসছে। তাহলে সমস্যাটা হচ্ছে জিরান্ডে, আমরা জিরান্ড নিব না, আমরা একদম পিওর একটা নাউন নিব। এখানে লেখা আছে ইন্টারপ্রিটিং, আমরা এটার নাউনটাকে লিখে ফেললাম ইন্টারপ্রিটেশন। ওকে, এই যে মাশাআল্লাহ আমাদের জাকিয়া উত্তরটা লিখে ফেলছেন, জাকিয়া হোসেন। জাকিয়া হোসেন উত্তর লিখে ফেলছেন, শহীদুল ইসলাম ভাই লিখে ফেলছেন, শারমিন বেগম লিখে ফেলছেন। শারমিন বেগম সি লিখলেন কেন বাবা? বি 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 বিতে সমস্যা। দেখেন রিভিউটা প্রশংসা করলো উইট মানে মেধার, চার্ম মানে আনন্দ বা মননের, এবং ইন্টারপ্রেশনটার অফ দ্য রিসাইটালিস্ট, রিসাইটালিস্ট মানে আবৃত্তিকারীর, যিনি আবৃত্তি করলেন তার মেধা বা উইট বুদ্ধি, তার এই যে মনন, তার ব্যাখ্যার, বাট নেভার কিন্তু একবারও মেনশনড হার ভয়েস, তার ভয়েস সম্পর্কে মেনশন করলো না। ওকে, সি হবে না। হ্যাঁ, এখানে প্রবলেমটা হচ্ছে বিতে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দেই আর কি। আমরা গত 21শে ডিসেম্বর থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ চালু করেছি, একবারে বেসিক থেকে ধরে ধরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থেকে আমরা শুরু করছি। আমাদের টোটাল ক্লাস হয়ে গেছে 9টা। হ্যাঁ, এখানে টোটাল ক্লাস হচ্ছে 50টা, আমাদের 9টা ক্লাস হয়ে গেছে। কোর্স ফি হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, আপনাদের যদি কোনো ভাই বোন থাকে যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে চায়, সেটা যে কোনো পারপাসে হোক, সেটা একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, আইএলস বা বিসিএস বলেন, যে কোনো যে কোনো এক্সামের জন্য যারা রাইটিং এ ভালো করতে চাচ্ছেন, তাদের জন্য আপনারা আমাদের এই কোর্সটাতে আপনাদের ছোট ভাই বোন বা যে কেউ থাকলে একটু রেফার করতে পারেন। আর এটা তো যে আপনারা এই মাত্র যেই কোর্সে আছেন, এটা আমরা 22 তারিখে শুরু করেছিলাম, তো এই কোর্সেও যদি আপনাদের কোনো ভাই বোন ভর্তি হয় একটু বলে দিন। এটা কোর্স ফি 1000 টাকা। হ্যাঁ, ক্লাসগুলো 1 বছর পর্যন্ত, দুটো ব্যাচে 1 বছর পর্যন্ত আমাদের ক্লাসগুলো যেহেতু থাকবে। ঠিক আছে মেহেদি ভাই, আপনি আমাকে মেসেজ দিয়েন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে দেখেন 1 বছর পর্যন্ত যেহেতু সবগুলো ক্লাস দেওয়া থাকবে, আপনি এনি টাইম এটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইবার তাহলে চলে আসি বাবা কোয়েশ্চেন নাম্বার 5। দেখেন এইখানে বলা হচ্ছে হি হ্যাজ নট অনলি ভায়োলেটেড দ্য ল বাট অলসো হি হ্যাজ এসকেপড পানিশমেন্ট। তাহলে এই বাক্যটা আমরা দেখি কোন জায়গাতে কারেক্ট আনসার হয় এবার। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, হি হ্যাজ পর্যন্ত আমাদের ফিক্সড, আমাদের জানা আছে হ্যাজের পরে যেই ভার্ব থাকে সেটা V3 হয়, সরি V2 লিখে ফেলছি, সেটা V3 হয়। তাহলে দেখেন এইখানে নট অনলির পরে V3 দেয়া, বাট এইখানে বাট অলসোর পরে সাবজেক্ট দেয়া। সো এটা 1 নাম্বারটাই, এটা নট অনলির পরে V3 দেয়া কিন্তু বাট অলসোর পরে যেহেতু সাবজেক্ট দেয়া, তাহলে এটা হচ্ছে না, রং। এইখানে নট অনলির পরে দা প্লাস নাউন দেয়া, খেয়াল করেন, দা প্লাস নাউন দেয়া, কিন্তু এইখানে বাট অলসোর পরে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব বা V3 দেয়া, এটা আরো আগে হবে না। ঠিক আছে, এইবার দেখেন এইখানে নট অনলির পরে আবারও দা প্লাস নাউন বা অবজেক্ট বলতে পারেন, বাট অলসোর পরে যে সাবজেক্ট চলে আসছে, তাহলে এইটাও হবে না। কারেক্ট আনসার হচ্ছে ডি। কারেক্ট আনসার হচ্ছে ডি। শহীদুল ভাই বলতেছেন ফ্রি হ্যান্ড রাইটিং এ আমি ভর্তি হতে পারবো? জি ভাই পারবেন, সমস্যা নাই। আচ্ছা মেহেদি ভাই ধন্যবাদ। জাকিয়া, হ্যাঁ আমাদের জাকিয়া হোসেন সম্ভবত আমাদের রিটেন কোর্সটাতে আছেন, তাই না জাকিয়া? হ্যাঁ জাকিয়া আছেন, এবং উনি মাশাআল্লাহ অনেক ভালো রিপ্লাই দেয়, আমার ভালো লাগে, যারা এইভাবে ক্লাস করেন আমার খুব ভালো লাগে ভাই। তাহলে দেখেন হি হ্যাজ, এই যে হি হ্যাজ এর পরে আছে নট অনলি ভায়োলেটেড দ্য ল, তাহলে দেখেন প্রথমে দেয়া আছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপরে নট অনলি প্লাস V3 প্লাস অবজেক্ট। এইবার দেখেন এই যে বাট অলসো, এরপরে দেখেন এসকেপড, আবার V3 পানিশমেন্ট, আবার অবজেক্ট। তার মানে নট অনলির পরে V3 প্লাস অবজেক্ট, বাট অলসোর পরে V3 প্লাস অবজেক্ট। সো এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ধন্যবাদ জাকিয়া হোসেন বলছেন জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি। তাইলে বাবা দেখেন তো আপনার কাছে কি এখন আর মনে হইতেছে, এখন আপনার কাছে খুব কঠিন কিছু মনে হইতেছে? হ্যাঁ, ইটস নট আ রকেট সায়েন্স, এটা খুব ইজি। হ্যাঁ, ইজি জিনিস, এটা খুব কঠিন কিছু না। ওকে, আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি আমরা আসলে সহজ জিনিসটা কঠিন করে ফেলি, তো এই জন্য মনে হয় যে অনেক কঠিন। এইবার আসেন বাবা, এইটা আপনাদের জন্য আমি দেখেছি এইখানে কম করে হলেও 80% স্টুডেন্ট যেটা করে তারা ভুল করে। 80% মানুষ
এই প্রশ্নটার উত্তরই ভুল দেয়, দেখি আপনারা এটা ধরতে পারেন কিনা। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা এই যে বললাম বাবা 80% মানুষ ভুল করে, দেখি আপনারা এটা কারেক্ট আনসার লিখতে পারেন কিনা। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকে ট্রাই করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আমরা একটু দেখি। হ্যাঁ দেখেন, ইট ইজ ফার রিওয়ার্ডিং। এই ফার রিওয়ার্ডিং মানে মোর রিওয়ার্ডিং। হ্যাঁ, ফার রিওয়ার্ডিং মানে কি বাবা? মোর রিওয়ার্ডিং। এই মোরটাই ফার দিয়ে বলা হচ্ছে, এটা বেশি রিওয়ার্ডিং বা পুরস্কার দেওয়ার মতো। টু স্ট্রাইভ, এখানে লেখা আছে টু প্লাস স্ট্রাইভ হচ্ছে V1। এই স্ট্রাইভ মানে হচ্ছে সংগ্রাম করা, এটার সমার্থক শব্দ হচ্ছে স্ট্রাগল। হ্যাঁ, এটাও কিন্তু V1। অ্যান্ড ফেইল, অর্থাৎ স্ট্রাগল করা এবং ফেইল করাটা, অকৃতকার্য হওয়াটা বেশি রিওয়ার্ডিং বা পুরস্কার পাওয়ার উপযোগী দেন। এই যে বাবা দেন আছে, তাহলে দেনের আগে যেহেতু 2 + V1 আছে, তার মানে আমাদের দেনের পরে 2 + V1 লিখতে হবে। এইখানে অনেকেই ভাববে এটা 2 + V1, কিন্তু বাবা সাকসেস শব্দটা একটা নাউন, সমস্যাটা এই ডি তেই। এইটা মূলত হতো 2, এটা মূলত হতো 2 আরে সাকসিড। কারণ আমরা অনেকে জানি না যে সাকসিড শব্দটা হচ্ছে ভার্ব, আর এই সাকসেস শব্দটা হচ্ছে নাউন। তাহলে সমস্যাটা এখানে কোন জায়গায় হয়েছে দেখছেন? সমস্যাটা হয়ে গেছে আমাদের ডি তে। হ্যাঁ, অনেকে দেখছেন যে অনেকে বিও লিখছেন, অনেকে ডিও লিখছেন, অনেকে ইও লিখছেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা অনেকে ধরতে পারি না। এখন এই জন্য আপনি যদি পার্টস অফ স্পিচ না চিনেন, এই জায়গাটাতে বিপদে পড়ে যাবেন। তাই আমি গত ক্লাসে আপনাদেরকে পার্টস অফ স্পিচ নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে আপনাদের? পার্টস অফ স্পিচ নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, আমি সেখানে 38টা প্রশ্ন ব্যাখ্যা করেছি। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ ওই 38টা কোশ্চেনের ব্যাখ্যা দেখলে আপনার জীবনের পার্টস অফ স্পিচের অনেক বিষয়ই কভার হয়ে যায় ইনশাআল্লাহ। এই যে হ্যাঁ জাকিয়া, থ্যাংক ইউ, আপনি কারেক্ট লিখছেন। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে লিখছেন। হ্যাঁ, তো আপনারা ওই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, নাম তো জানেনই, আনলক ইংলিশ উইথ সুমন থেকে দেখে নিন। হ্যাঁ, এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন, দেখে নিন যারা দেখেন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুফতি ভাই বলতেছেন আমি লিখতে গিয়ে দেখি অনেকে ডি লিখতেছে, কিন্তু আমি বুঝতে পারছি যে এটা ডি হবে। আচ্ছা আচ্ছা, এই যে ধন্যবাদ। এখন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারছেন আমার বিশ্বাস। এইবার আসেন 7 নাম্বার, এটা একদম বাচ্চাদের কোয়েশ্চেন। রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার এন্ড এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো এবং শেক্সপিয়ারের মতো রাইটার আর নট অনলি প্রলিফিক, তারা শুধু মানে একদম মানে উর্বর। এখানে উর্বর বলতে দেখেন, উর্বর বলতে কি বোঝায়? মানে উদ্ভাবনশীল লেখকই নয়, বাট টু ইন্টারেস্টিং। ভাই রে, নট অনলির পরে বাট টু হয় না, কি হয়? বাট অলসো। তাহলে প্রবলেম হচ্ছে ডিতে। ওকে স্যার, পেজে ভিডিও নাই, এই কি বলেন ভাই? পেজে ভিডিও আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেব না। এইবার চলে আসেন 8 নাম্বারটা, এইটা দেখি আমরা কভার করতে পারি কিনা। এটা খুব সহজ। দেখেন এখানে একটা বাক্য লেখা আছে হালিম উইল ওয়াশ। তো আমরা কিন্তু জানি, এই যে দেখেন শ্যাল, আমরা জানি উইল, তারপরে আমরা জানি শুড, উড, ক্যান, খুড, মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এদের পরে সবসময় ভার্বের 1 নাম্বার ফর্ম হয়। এগুলো কি? এরা হচ্ছে মডেল অক্সিলারি। এই মডেলগুলোর পরে ভার্ব থাকলে 1 নাম্বার ফর্ম হয়। তাহলে হালিম উইল ওয়াশ দ্য ক্লোথস, হালিম কাপড় চোপড়গুলো ধুবে বা ধুয়ে পরিষ্কার করবে। তাহলে কমার আগে আমরা পাচ্ছি V1, তাহলে এখানে আমাদের লাগবে সব V1 V1 V1। আয়রন দ্য শার্টস, আয়রন দ্য শার্ট মানে কাপড় ইস্ত্রি করা। হ্যাঁ, তাহলে এটা V1, ঠিক আছে। প্রিপেয়ার দ্য মিল, খাবার তৈরি করবে, এটাও ঠিক আছে। ডাস্টিং দ্য ফার্নিচার, ভাই এই যে ডাস্ট যখন নাউন হয় এর মানে হচ্ছে ধুলা। এই ধুলা কি দীর্ঘকার দিয়ে লেখে নাকি রস্যিকার? একটু লিখে দেন তো, ভুলে গেছি। আচ্ছা, অন্যদিকে এই ডাস্ট শব্দটা যখন ভার্ব হয় এর মানে হচ্ছে এটা কি রস্যকার না দীর্ঘকার মনে পড়তেছে না, ধুলাবালি পরিষ্কার করা, ধুলাবালি পরিষ্কার করা।
আচ্ছা, তার মানে এখানে ঝামেলা হয়ে গেছে, এখানে টু দিছে, তার মানে এটা আগেই কাটা, এটাও কাটা, এখানে আইনজি যোগ করছে, এটাও কাটা, তাহলে কারেক্ট আনসার ডি। হালিম উইল ওয়াশ দ্য ক্লথস, হালিম কাপড়গুলোকে ওয়াশ করবে, ধুবে। আয়রন দ্য শার্ট, শার্টগুলোকে ইস্ত্রি করবে। প্রিপেয়ার দ্য মিল, খাবারগুলোকে প্রস্তুত করবে। অ্যান্ড ডাস্ট দ্য ফার্নিচার, ফার্নিচারগুলোকে সে পরিষ্কার করবে। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে গিয়ে ডি। হ্যাঁ, জাকিয়া লিখছিলেন বি ইজ কারেক্ট। জাকিয়া খেয়াল করেন নাই তো বাবা, এই যে উইলের পরে ভি1 আছে, তো তাহলে 2 + ভি1 তো দেয়া যাবে না। আপনি মনে হয় টাইপিং মিস্টেক করে ফেলছেন জাকিয়া, তাই না? আচ্ছা, এই দেখছেন, মানে আহামরি খুব জটিল বা কঠিন কিছু না, এগুলো সহজ। ঠিক আছে, এইবার আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনে চলে আসছি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি আই ইউজ মাই টিভি রিমোট কন্ট্রোল, আমি আমার টিভির রিমোট কন্ট্রোলটাকে ইউজ করি টু চেঞ্জ চ্যানেলস, চ্যানেলস চেঞ্জ করতে। এইখানে একটা বোকামি করে ফেলছি, এটা আমার বোকামি, টাইপিং মিস্টেক। তাহলে কমার আগে আমরা 2 + ভি1 পাচ্ছি, এখন আমাদের সবগুলো 2 + ভি1 নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই দুইটার শুরুতেই আইএনজি যোগ যেহেতু করছে, আমরা সি আর ডি রে আগে কেটে দিলাম। এবার বাকি থাকতেছে এই এবং বি। আমরা এতে এখানে দেখতেছি 2 + ভি1, 2 + ভি1 ঠিক আছে, কিন্তু পরেরটাতে একটা আইএনজি যোগ হয়ে গেছে, তার মানে এ কাটা। কারেক্ট আনসার হচ্ছে বি। ওকে, কারেক্ট আনসার হচ্ছে বি। তাহলে আমরা বাক্যটা একটু দেখি। আই ইউজ মাই টিভি রিমোট কন্ট্রোল, আমি আমার টিভি রিমোট কন্ট্রোলটাকে, রিমোটটাকে ব্যবহার করি চ্যানেল চেঞ্জ করতে। অ্যাডজাস্ট ভলিউম, ভলিউমকে কমাতে এবং বাড়াতে, মানে অ্যাডজাস্ট করতে। অ্যান্ড টু টার্ন দ্য সেট অন অ্যান্ড অফ, দেখেন টার্ন অন, আর এটা হচ্ছে টার্ন অফ। টার্ন অন মানে হচ্ছে চালু করা, বিশেষ করে বৈদ্যুতিক কোনো যন্ত্রপাতি আর কি চালু করা, আর টার্ন অফ মানে হচ্ছে অফ করা বা বন্ধ করা। ওকে, তাইলে বাবা এই ছিল আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, আমি আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করলাম না, আমার আজকে শরীরটাও একটু খারাপ লাগতেছে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আরেকটা টপিক নিয়ে কথা বলবো। আর আমি এমনিতেও আজকে প্রায় 30 মিনিটের মতো লেট করে আপনাদের সাথে ক্লাস শুরু করেছিলাম। তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের কোনো ভাই বোন বা বন্ধু বান্ধব যদি থাকে যারা আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটাতে, অথবা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, একদম এ টু জেড ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটাতে যদি কেউ ভর্তি হতে চায়, একটু রেফার করে দিয়েন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।